একটা আইডিয়া একটু শেয়ার করেন। আমরা তো দেখছি যে একটা সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে বিষয়টা। কি করছি আমরা? পারচেজ করছি প্রোডাক্ট, দেন সেটা স্টোর করছি এন্ড আলটিমেটলি সেল করে দিচ্ছি। ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে এই সাইকেলটা বড় হয় নাকি সার্ভিস কোম্পানির ক্ষেত্রে? ম্যানুফ্যাকচারিং। আপনারা ম্যানুফ্যাকচারিং আর সার্ভিসের মধ্যে পার্থক্যটা বুঝেন? এটা কিন্তু আমি লিখোতেও এক্সপ্লেইন করেছিলাম। ম্যানুফ্যাকচারিং এর কাজ কি? প্রোডাক্ট প্রোডাকশন থেকে আলটিমেট কাস্টমার পর্যন্ত যাবে। আর সার্ভিসের কাজটা কি? রিসেল করা। তারা আবার কোন একটা সার্ভিস তারা কি করবে? সেটা আবার সেল করবে। ঠিক আছে, সামটাইমস সার্ভিস কিন্তু প্রোডিউস হয়, অর্গানাইজেশন সামটাইমস সার্ভিস প্রোডিউস করে। কিন্তু আমরা যখন পুরো সাইকেলটা চিন্তা করি, অপারেশনের সাইকেলটা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখে বুঝতে পারছি কি ম্যানুফ্যাকচারিং অপারেশনের সাইকেলটা একটু বড় হয় দেন সার্ভিস cycle. এখানে কিছু কথা লেখা আছে দেখেন। The operating cycle of a merchandising company ordinarily is larger or longer than that of a service company. খুব ইজিলি আমরা বুঝতে পারছি এখানে কি বলেছে। সার্ভিস কোম্পানির যে অপারেশন সাইকেলটা তার চাইতে ম্যানুফ্যাকচারিং অর মার্চেন্ডাইজিং কোম্পানির যে সার্ভিস সাইকেলটা দ্যাট ইজ লার্জার। এখানে দুটো एग्जांपल আছে দেখেন। উপরেরটা কি কোম্পানি? বক্স দুটো যদি আমরা দেখি, উপরটা হচ্ছে সার্ভিস কোম্পানি আর পরেরটা হচ্ছে মার্চেন্ডাইজ কোম্পানি। প্রথমটা হচ্ছে পারফর্ম সার্ভিসেস। তারা কি করে? প্রথমে সার্ভিসটা কাস্টমারকে দেয়। ঠিক আছে, কাস্টমারকে যখন সার্ভিসটা দেয় সেটা অ্যাকাউন্টস রিসিভেবল। কাস্টমার এখনো কি দেয়নি? টাকা দেয়নি। তখন আমরা কি করব? অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে এটাকে কাউন্ট করব। এরপর যখন তারা টাকাটা দিবে তখন আমরা ক্যাশটা রিসিভ করব এবং আলটিমেটলি সেটা ক্যাশে ট্রান্সফার হয়ে যাবে। ক্যাশে যখন ট্রান্সফার হবে এখন এই ক্যাশ দিয়ে তারা আবার কোন একটা সার্ভিস পারচেজ করে আবার সেটা কাস্টমারকে সেল করতে পারবে। এই সাইকেল আকারে এই সার্ভিস কোম্পানির অপারেশন চলতে থাকে। কিন্তু মার্চেন্ডাইজিং কোম্পানির ক্ষেত্রে কি হয়? সার্ভিস স্টোর করে কি করা যায় না, রাখা যায় না, এটা ইনস্ট্যান্ট সার্ভিস দিয়ে শেষ। কিন্তু মার্চেন্ডাইজিং কোম্পানির ক্ষেত্রে সেটা কি হয়? প্রোডাক্ট স্টোর করে রাখা হয়। বাকি সব ফাংশনস কিন্তু সেম। দেখেন কি করছে? বাই ইনভেন্টরি। তারা ইনভেন্টরি কি করছে? পারচেজ করছে, যেটা কিন্তু পারফর্ম সার্ভিস, ডিরেক্টলি সার্ভিস দিচ্ছে। কিন্তু মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে তারা প্রথমে কি করে? বাই ইনভেন্টরি। তারা প্রোডাক্ট কি করলো? বাই করলো, পারচেজ করলো, দেন মার্চেন্ডাইজটা কি করবে? ইনভেন্টরি করে রাখবে। যে কোনো একটা প্রোডাক্ট প্রথমে পারচেজ করবে, তারপর সেটা যে পর্যন্ত ডিমান্ড ক্রিয়েট না হবে সেটা অর্গানাইজেশনে কি করে রাখবে? স্টোর করে রাখবে। তারপর ইনভেন্টরি কি করবে? সেল করে দিবে, কাস্টমারের কাছে সেল করে দিল। যখন সেল করবে সেটা হয়েছে সার্ভিসের মধ্যে কি হয়ে যাবে? অ্যাকাউন্টস রিসিভেবল, কারণ আমরা তখনও টাকা হাতে পাইনি। এরপর কি করব? যখন টাকাটা হাতে পাবো তখন সেটা আমাদের ক্যাশ হয়ে যাবে। এই যে আমরা জাস্ট কয়টা পোরশন বেশি দেখছি? দুইটা। একটা হচ্ছে কি বাই ইনভেন্টরি, আরেকটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা স্টোর করে রাখা। ঠিক আছে, দেখে অনেক ছোট মনে হচ্ছে, বাট একটা অর্গানাইজেশন অনেক ডিফিকাল্টিস ফেস করে জাস্ট এই পোরশনটাতে। আমরা কিন্তু অলরেডি একটা ফুল চ্যাপ্টার পড়েছি ইনভেন্টরি কিভাবে স্টোর করা যায় সেটার উপর, কারণ ইনভেন্টরি স্টোরেজের সাথে এই একটি স্পেসিফিক অর্গানাইজেশনের অনেক ধরনের অপারেশনস কানেক্টেড। এই জন্য একটা মার্চেন্ডাইজিং কোম্পানি যদি তারা কি কোন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে সেই ক্ষেত্রে প্রপার ওয়েতে যেন প্রোডাক্টটা ইনভেন্টরি করা হয় সেই দিকে তাদের অনেকটা সময় কি করতে হয়? ইনভেস্ট করতে হয়। এই স্লাইডটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আই থিংক ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। এই স্লাইডটা দেখেন। আমরা এই স্লাইডটা থেকে বুঝতে পারবো অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা কিভাবে হয়। আমরা কিন্তু লিফোতে কস্ট অফ গুডস সোল্ড অলরেডি দেখেছি, তাই না? বলেন তো কস্ট অফ গুডস সোল্ড কি? যেহেতু আমি অলরেডি পড়েছি আপনাদের, এখন আই হোপ আপনারা বলতে পারবেন। কস্ট অফ গুডস সোল্ড ওয়ার্ডেই কিন্তু এটার মিনিংটা দেওয়া আছে। যে প্রোডাক্ট বিক্রি হচ্ছে সেটা খরচ, সেটার খরচ। খরচটা কি ধরনের খরচ? প্রোডাক্টটা পারচেজ করতে বা ইনভেন্টরি করতে যত ধরনের খরচ হয় স্টোর করতে, সেটা হচ্ছে কি প্রোডাক্টের সাথে রিলেটেড খরচ। ঠিক আছে, কিন্তু এই খরচটা কোন প্রোডাক্টের? যে প্রোডাক্টগুলো আমরা কিন্তু সেল করে দিয়েছি, যে
সোলস না, সেটা কি? সেটা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কস্ট অফ গুডস সোল্ড যেটা বলা হয়েছে, যেটা আমরা সেল করার পর যেটা হয়েছে সেটাই কস্ট অফ গুডস সোল্ড। সেল করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে সেলিং প্রাইস। কিন্তু সেল করার পর যে টাকাটা আমরা পাবো, কিন্তু আমরা এই প্রোডাক্টটা পাওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য যে কস্টিং গুলো করব, সেই কস্টিংটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে? ফর এক্সাম্পল, একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য আপনার 7000 টাকা কস্টিং হয়েছে। এই প্রোডাক্টটা যখন আপনি সেল করে দিবেন, সেল করলেন 10000 টাকায়। 10000 টাকা কি? সেলিং প্রাইস। এখানে প্রফিট কত? 3000 টাকা। আর এখানে কস্ট অফ গুডস সোল্ড কত? 7000 টাকা। নাও ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন একটু ক্যালকুলেশনটা দেখেন। এটা আমরা লিফো ফিফোতেও করেছি, আরেকবার একটু দেখি। বিগিনিং ইনভেন্টরি এখানে কত আছে? 1 লাখ। নতুন পারচেজ করেছে কত? 8 লাখ। টোটাল কত এসেছে? 9 লাখ। এই 9 লাখটার যে 9 লাখ টাকার যে প্রোডাক্ট, এটা আমরা সেল করার জন্য অ্যাভেলেবল অর্গানাইজেশনে পাচ্ছি। তার মানে আমাদের হাতে 9 লাখ টাকার এখন প্রোডাক্ট আছে, যেটা আমরা কি করতে পারবো? সেল করতে পারবো। কিন্তু পুরোটাই সামটাইমস কি হয় না, কাস্টমার ডিমান্ড থাকে না, কিছু পোরশন সেল করবে। এখানে সেল করেছে কত টাকার প্রোডাক্ট বলেন তো? এক্স্যাক্টলি। আমি খুব খুশি হয়েছি আপনারা অ্যানসারটা করতে পেরেছেন। আপনারা কেউ 1,25,000 বলেননি। 1,25,000 প্রোডাক্ট কি সেল করার পরে হাতে রয়ে গেছে, এটা সেল হয়নি। হ্যাঁ, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? যেটা সেল করে দিয়েছে 7,75,000 টাকা। তার মানে 7,75,000 টাকার প্রোডাক্ট সেল করে দিয়েছে, এবং এখন এন্ডিং ইনভেন্টরি বা হাতে রয়ে গেছে কতটুকু প্রোডাক্ট? 1,25,000 টাকা। এটা জাস্ট আমরা প্রিভিয়াস যে চ্যাপ্টার সেটা থেকে একটু রিভাইজ করে নিলাম। এখান থেকে আমাদের মেইন টাস্ক স্টার্ট। প্রত্যেকটা জার্নাল আপনারা খাতায় লিখবেন, তাহলে এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? খাতায় লিখবেন। আচ্ছা, প্রথম ট্রানজ্যাকশনটা কি? আমি পড়ছি, আপনারা শুনেন, এবং আমি আপনাদের কাছে প্রথমে জানতে চাইবো আপনারা বিষয়টা বুঝেছেন কিনা। On April 5, purchased merchandise from Bryant's company for $25,000. Terms 2/10, N/30, FOB shipping point. বলেন আপনারা এই ট্রানজ্যাকশনটা দিয়ে কি বুঝেছেন? বলেন, বাংলায় বলেন। কি হয়েছে এখানে? এখানে 25,000 টাকা পারচেজ করছে ব্রায়ান থেকে। হ্যাঁ, এটা কি বাকিতে কিনছে জন্য টার্মস 2/10। এই টার্মসটা কি? এটার সাথে কি আপনারা মানে পরিচিত? এখানে বলছে যে 10 দিনের মধ্যে দিলে 2% মানে ডিসকাউন্ট এরকম কিছু পাবে, আর 30 দিনের মধ্যে দিতে হবে। ফুল টাকা দিতে হবে। পারফেক্ট आंसर। দিস ইজ দ্য পারফেক্ট आंसर। এইটা আমরা কিভাবে বুঝবো? এইটা অন অ্যাকাউন্ট কেনা হয়েছে। অন অ্যাকাউন্ট মানে কি? ধারে কেনা হয়েছে। এটা আমরা কিভাবে বুঝবো? এখানে কি বলা হয়েছে কোথাও পেমেন্ট করা হয়েছে? না, বলা কিন্তু হয়নি। এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে, বলেছে কি 10 দিনের মধ্যে যদি পে করা হয় তাহলে 2% ডিসকাউন্ট পাবে। আপনারা কিন্তু বুঝে নেন, টার্ম যেটা 2/10, এটা মানে কি? লিখে নেন বাংলায়। এটা মানে হচ্ছে 10 দিনে যদি টাকাটা পে করা হয়, পেমেন্টটা করে দেওয়া হয়, তাহলে 2% ডিসকাউন্ট পাবে। এবং N/30 মানে হচ্ছে কি 30 দিনের মধ্যে পুরো টাকা পে করতে হবে। আচ্ছা, তো মানে ওটা হচ্ছে ডিসকাউন্ট। আর পরে যে 10 সেটা হচ্ছে কি ডেজ। If you pay within 10 days, you will get 2% of discount, but you will have to pay, or you must have to pay the full amount within 30 days. Clear? এটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনটা। এটা আমাদের কি করতে হবে? জার্নাল করতে হবে। বেসিক্যালি আপনাদের কোশ্চেন এরকমই থাকবে। আমরা জার্নাল যেরকম কয়েকটা ডেটে পারচেজ সেল দিয়ে জার্নালটা করেছি না, আপনাদের কিন্তু এই কোশ্চেনগুলো এরকম ভাবেই থাকবে। আচ্ছা, এখানে ডেবিট কি করেছে? ডেবিট করা হয়েছে কোনটা? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর ক্রেডিট করা হয়েছে কি? অ্যাকাউন্টস পেয়েবল। আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি 25,000 ডেবিট করেছিলাম, পারচেজ কেন ডেবিট করিনি?
এটা তো Because কিনছি সম্পূর্ণ ইনভেন্টরি আমরা এট আ টাইম অনেক পোরশনে কিনেছি, এটা কাইন্ড অফ অ্যাসেট। দ্যাটস ওয়াই আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি 25000 ডেবিট করেছি। এবং যেহেতু আমরা এটা অন অ্যাকাউন্ট কিনেছি বা ধারে কিনেছি, এই জন্য আমরা টাকা পে না করায় আমাদের যেহেতু পাওনাদার ক্রিয়েট হয়েছে, দ্যাটস ওয়াই আমরা কি লিখবো? অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পাওনাদারের ইংলিশ কি? অ্যাকাউন্টস পেয়েবল 25000। এই জার্নালে কারো কোনো সমস্যা আছে? আমি কি পরের স্লাইডে যাব? এই জার্নালে কি বলছে? On April 7, purchased equipment on account, এখানে on account বলে দিয়েছে, on 26000। সিমিলার ওয়েতে আমরা করব, জাস্ট এখানে ডেবিট হবে কি? ইকুইপমেন্ট ডেবিট হবে, আমরা অ্যাসেট কিনেছি 26000 আর অ্যাকাউন্টস পেয়েবল কি হয়ে যাবে? 26000 ক্রেডিট হবে যেহেতু পে করিনি। হ্যাঁ, অন অ্যাকাউন্ট আছে। সবাই ক্লিয়ার? জার্নালটা লিখেন, আমি বলেছি প্রত্যেকটা জার্নাল লিখতে হবে। এটা তো পোর্টালে আসতে হবে। হ্যাঁ আছে, বাট আমি খাতায় লিখতে বলছি কেন? যেন আপনাদের রিলেট করতে সুবিধা হয়, এখনই লিখে ফেললে বুঝতে সুবিধা হবে। আপনারা ডেটটা লিখে জাস্ট জার্নালটা লিখেন। ডেট কত? 7 April 7. Equipment 26000 and accounts payable 26000. কথা হচ্ছে কেন? এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। April 5, merchandise inventory 25000, accounts payable 25000. ম্যাম নেট 30 ট্যাক্স আমি বুঝতে পারি। আচ্ছা, প্রথমটা বুঝেছেন 2/10? হ্যাঁ ম্যাম। প্রথমটা বলেন তো কি? ম্যাম 10 দিনের মধ্যে যদি ম্যাম পে করা হয় তাহলে 2% ডিসকাউন্ট পাবো। ডিসকাউন্ট পাবে এবং কম্পালসরিলি 30 ডেজ এর মধ্যে তার পে করতেই হবে। ওকে, এখানে যদি 20 থাকতো তাহলে কি বলতো? n/20, ও n/20, তাহলে এটা দিয়ে কি বুঝাতো? পে করতেই হবে। আচ্ছা, এপ্রিল 5 এ যদি একটা প্রোডাক্ট পারচেজ করা হয়, এফওবি শিপিং কোড আচ্ছা আচ্ছা বলছি, হ্যাঁ এটা পরের একটা স্লাইডে আসবে, তখন আমি এক্সপ্লেইন করব। আচ্ছা, যদি 20 ডেজ হয়, এপ্রিল 5 এ পারচেজ করা হয়, 20 ডেজ কত তারিখে হবে? 25 25th এপ্রিল। দ্যাট মিন্স যদি 20 ডেজ থাকতো n/20, 25th এর মধ্যে তার অবশ্যই পে করতে হবে। আর এফওবি শিপিং কস্ট যেটা, সেটা আমি একটা স্লাইডে আসবে, তখন এক্সপ্লেইন করব। লিখেছেন এটা? মার্চেন্ডাইজ ইনভেন্টরি 25, অ্যাকাউন্টস পেয়েবল 25। আচ্ছা, আমরা পরের ট্রানজেকশন পরের স্লাইডে যাচ্ছি। এই যে আপনার কোশ্চেন, কে কোশ্চেন অ্যারেঞ্জ করেছিলেন? আপনি এফওবি। এখন দেখেন, দুইটা টার্ম আছে এর সাথে কানেক্টেড। এইটা হচ্ছে ফ্রেট কস্ট। ফ্রেট কস্ট এটার সাথে দুইটা টার্ম কানেক্টেড। প্রথমটা কি? এফওবি শিপিং পয়েন্ট, সেকেন্ডটা হচ্ছে এফওবি। প্রথমটা একজন একটু পড়েন, জোরে পড়বেন, পড়েন, শেয়ার করেন। আচ্ছা, On board the carrier and buyer pays freight cost. seller places goods free on board the carrier and buyer pays freight cost. Freight cost ওই যে শিপিং এর যে কস্ট, সেলার থেকে বায়ার পর্যন্ত আসতে যে হ্যাঁ, কস্ট, যে কস্ট ট্রান্সপোর্টেশনের যে কস্ট, সেটাকে আমরা কি বলি? ফ্রেট কস্ট। কস্টিংটা দুইটা দিক থেকে ক্যালকুলেট করা হয়, বা দুইটা দিক থেকে, দুই পার্সপেক্টিভ থেকে চিন্তা করা হয়। প্রথমটা কি? এফওবি শিপিং পয়েন্ট। এফওবি মানে কি? লিখবেন খাতায়, অলরেডি লেখা আছে, ফ্রি অন বোর্ড। ফ্রি অফ গুড। এফওবি মানে কি? ফ্রি অন বোর্ড। ওই যে দেখেন লেখা আছে এফওবি, ইলাবোরেশন লিখেন, ফ্রি অন বোর্ড। আচ্ছা, এফওবি দুইটার সাথেই আছে। শিপিং পয়েন্ট কি আর ডেস্টিনেশন কি? শিপিং পয়েন্ট হচ্ছে সেইটা যে পয়েন্ট থেকে সেলার প্রোডাক্টটা ছেড়ে দেয়, এবং ডেস্টিনেশন হচ্ছে সেই পয়েন্টটা যে পয়েন্টে
কি বায়ার কি না বায়ার প্রোডাক্টটা রিসিভ করে। ঠিক আছে, এখন ফ্রেট কস্ট কে দিবে? যখন কোনো কন্ট্রাক্টে এরকম লেখা থাকে FOB শিপিং পয়েন্ট, এটার মানে হচ্ছে দেখেন সেলার প্লেসেস গুডস ফ্রি অন বোর্ড দ্য ক্যারিয়ার। সেলার ফ্রি অন বোর্ড ক্যারিয়ারে গুডটা প্লেস করে দেয় এবং যে টোটাল ট্রানজাকশন কস্টিংটা সেটা পে করে কে? বায়ার। যখন FOB সেলিং পয়েন্ট থাকবে তখন কন্ডিশন হচ্ছে ট্রানজাকশন ট্রান্সপোর্টেশন যে কস্টিংটা সেটা যে ক্রেতা তার পে করতে হবে। আমি একটা ছোট एग्जांपल দিই আপনারা বুঝবেন। আমরা যখন কোনো শপ থেকে প্রোডাক্ট পারচেজ করি ফিজিক্যালি গিয়ে যখন প্রোডাক্ট পারচেজ করি এবং পারচেজ করে সেটা যখন আমাদের বাসায় নিয়ে আসি তখন এই ট্রান্সপোর্টেশন কস্টিংটা কে দিচ্ছে? আমরা যাচ্ছি গিয়ে আমাদের প্রোডাক্টটা পারচেজ করে বাসায় নিয়ে আসছি। আমি নিজে দিতেছি। আপনি বায়ার না? বায়ার আপনি বায়ার না, আপনি প্রোডাক্টটা কিনতে শপে যাচ্ছেন, তাহলে আপনি তো বায়ার বা ক্রেতা। তাহলে এই ক্ষেত্রে প্রোডাক্টের কস্টিংটা ট্রান্সপোর্টেশন কস্টিংটা কে দিচ্ছে? বায়ার দিচ্ছে। এটাকে বলা হয় FOB শিপিং পয়েন্ট। আরেকটা एग्जांपल দেই, সামটাইমস এরকম হয় না আমাদের বাসা পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে দেওয়া হয় এবং এরকমও অনেক অর্গানাইজেশন অফার দিয়ে থাকে যে আপনার ডেলিভারি কস্ট ফ্রি ডেলিভারি কস্টে আপনার কি দেওয়া হবে? প্রোডাক্টটা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে, সেটাকে বলা হয় FOB ডেস্টিনেশন। Seller places the goods free on board to the buyer's place of business and seller pays freight cost. অনলাইন বিজনেসের ক্ষেত্রে নরমাল বিজনেস আচ্ছা, আমি যে দুটো एग्जांपल দিলাম এটা আমাদের পার্সোনাল লাইফের সাথে কানেক্টেড, বাট এগুলো কিন্তু বিজনেস অর্গানাইজেশনের ট্রানজাকশন। বিজনেস অর্গানাইজেশন আমরা কিন্তু এইসব টার্মস ইউজ করি না, আমরা কিন্তু এসব টার্মস ইউজ করি না। বড় বড় বিজনেস অর্গানাইজেশনগুলো এই ধরনের টার্মস ইউজ করে যখন তার কোনো ট্রানজাকশনে বলা থাকবে শিপিং পয়েন্ট তখন সেটা বায়ার পে করতে হবে, এবং যখন তার ট্রানজাকশনের কন্ট্রাক্টে বলা থাকবে FOB ডেস্টিনেশন তখন সেটা সেলার ট্রানজাকশনের ফুল পেমেন্ট করে দেন সেটা কি করবে? পাঠিয়ে দিবে বায়ারের কাছে। আপনি ক্লিয়ার হয়েছেন এখন FOB ডেস্টিনেশন আর শিপিং পয়েন্ট? কারো কোনো প্রবলেম আছে? জাস্ট দুইটা জিনিস মনে রাখবেন, শিপিং পয়েন্ট মানে হচ্ছে ফ্রেট যে কস্টটা বা ট্রান্সপোর্টেশন কস্টটা সেটা পে করে হচ্ছে বায়ার, আর ডেস্টিনেশন হচ্ছে পে করে কে? সেলার। ঠিক আছে, এখন আমরা দেখব এটা রিলেটেড একটা ট্রানজাকশন। কি বলা আছে? অন এপ্রিল 6 এপ্রিল 5 এ যে প্রোডাক্টটা কিনেছে সেটা এপ্রিল 6 এ কি করলো? paid freight cost of 900 on merchandise purchased from Bryant থেকে যে মার্চেন্ডাইজ পারচেজ করেছিল সেটার ফ্রেট কস্ট কত টাকা দেওয়া হয়েছে? 900 টাকা। এখানে কিন্তু আপনাদের প্রথম ট্রানজাকশনে লেখা ছিল FOB শিপিং পয়েন্ট, তার মানে কে দিবে? শিপিং পয়েন্ট বায়ার দিবে। দ্যাট মিন্স যার আমরা ট্রানজাকশন করছি বা যারা করছি সেই কিন্তু দিচ্ছে। আচ্ছা, এখানে পেইড লিখে দিয়েছে, তার মানে কি টাকাটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং এটা মার্চেন্ডাইজ অ্যাকোয়ার করার জন্য দেওয়া হয়েছে না? এই জন্য আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি করব? ডেবিট করব। কারণ আমরা জানি কি কোনো অ্যাসেট পারচেজ করার জন্য বা অ্যাকোয়ার করার জন্য এটার সাথে রিলেটেড যত ধরনের কস্টিং থাকে সবগুলোই কিন্তু এই অ্যাসেটের সাথে কানেক্টেড, রাইট? এই জন্য আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি 900 টাকা কি করব? ডেবিট করব। এবং যেহেতু আমাদের ক্যাশ চলে গেছে আমরা ক্যাশটা কি করব? ক্রেডিট করব। সবাই লিখেন খাতায়, বলার সাথে সাথে নোটটা করে ফেলবেন, তাহলে টাইম ওয়েস্ট হবে না। এই জার্নালে কার কোনো প্রবলেম আছে? প্রথম যে 5 তারিখে মার্চেন্ডাইজ পারচেজ করা হয়েছে সেটার যে ফ্রেট কস্টটা ছিল সেটা 6 তারিখে এসে পে করেছে। আচ্ছা, আমরা কিন্তু প্রত্যেকটা জার্নালে যাচ্ছি, যাওয়ার আগে সেটার সাথে কানেক্টেড কিছু থিওরি বলে দিচ্ছি। এখানে আরেকটা বিষয় এরকম এসেছে, আপনারা ক্রয় ফেরত কখনো শুনেছেন? ক্রয় ফেরত কি?
চেঞ্জ হয়ে যায় এরকম। This can also be a reason, but এটা normally আমরা যারা রিটেইলার থেকে পারচেজ করি বা ছোট ছোট অ্যামাউন্টে পারচেজ করে আমাদের মুড চেঞ্জের কারণে হয়, বাট বড় বড় ট্রানজ্যাকশনের ক্ষেত্রে মুড চেঞ্জ কখনো রিজন হতে পারে না। There has to be a specific valid reason, ঠিক আছে? আচ্ছা, অর্গানাইজেশনের ক্ষেত্রে এই রিটার্নটা দুই ধরনের হয়ে থাকে। আমরা জাস্ট জানি ক্রয় ফেরত, কিন্তু আরো এক ধরনের ওইটা রিটার্ন না, ওটা একটু অন্য আরেকটি টার্ম দিয়ে ইউজ করা হয়। আমি একটু এক্সপ্লেইন করছি, দেখেন। রিজনটা আগে দেখি। পারচেজার মে বি ডিসস্যাটিসফাইড, পারচেজার কে? ক্রেতা, যে প্রোডাক্টটা কিনেছে, বিকজ গুডস ড্যামেজড অর ডিফেক্টিভ অর ইনফেরিয়র কোয়ালিটি and do not meet specifications. এখানে অনেকগুলো কথা ইউজ করেছে। প্রথমটা ছিল কি? ড্যামেজড অর ডিফেক্টিভ, প্রোডাক্টটা টোটালি নষ্ট। সেকেন্ডটা বলেছে কি? ইনফেরিয়র কোয়ালিটি। ইনফেরিয়র মানে কি? কোয়ালিটিতে খারাপ, ভালো না, কোয়ালিটি ভালো না, যে এক্সপেক্টেড কোয়ালিটি ছিল সেটা না। এন্ড দ্য লাস্ট ওয়ান বলেছে কি? ডু নট মিট স্পেসিফিকেশনস। স্পেসিফিকেশনস মানে কি? কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের কারণে প্রোডাক্টটা পারচেজ করা হয়েছে, যেটা ওই প্রোডাক্টকে অন্য অর্গানাইজেশনের প্রোডাক্ট থেকে আলাদা করবে, কিন্তু স্পেসিফিকেশন গুলো নেই। তাহলে পারচেজার কি প্রোডাক্টটা রাখবে? রাখবে না। সেই ক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে পারচেজ রিটার্ন আর একটা হচ্ছে পারচেজ অ্যালাউন্স। রিটার্নটা আমরা ইজিলি বুঝতে পারছি, প্রোডাক্ট কি করবে? প্রোডাক্ট যে সেলার রিটার্ন করবে। হ্যাঁ, return goods for credit if the sale was made on credit, or for a cash refund if the purchase was made for cash. যদি ক্রেডিটে কেনা হয় বা অন অ্যাকাউন্ট ধারে কেনা হয়, তাহলে ধারেই সেটা কি করে দিবে? রিটার্ন করে দিবে। আর যদি ক্যাশে পে করা হয় তাহলে কি করবে? ক্যাশটা যেটা দিছি ওটা রিফান্ড প্রোডাক্ট আমরা ফেরত দিয়ে দিব এবং তারা আমাদের ক্যাশটা রিফান্ড করে দিবে। এইটা আমরা জানি। কিন্তু মিস অনেকে তো ক্যাশ দেয় না, অনেকে দিতে বলে। এটা আপনারা যে বললাম, যখন আপনি ছোট ছোট ক্ষেত্রে প্রোডাক্টটা কিনবেন সেক্ষেত্রে হয়, কিন্তু বড় বড় বিজনেসটা হয় না। হ্যাঁ, অনেকে ক্যাশ দিতে চায় না, কারণ এটা তাদের একটা লসের ব্যাপার। তারা এরকম বলে যে আমরা কি করবো, আমরা নতুন করে প্রোডাক্ট বানিয়ে দেবো। এই ক্ষেত্রে আমরা অ্যালাউন্সে যাই। পারচেজ অ্যালাউন্স এখানে কি বলছে আগে একটু পড়ি, তারপর বোঝাবো। মে চুজ টু কিপ দ্য মার্চেন্ডাইজ ইফ দ্য সেলার উইল গ্র্যান্ট অ্যান অ্যালাউন্স অর ডিডাকশন ফ্রম দ্য পারচেজ প্রাইস। কি বুঝেছেন? মানে প্রোডাক্টটা রাখবো কিন্তু এর বদলে ওই সেলারকে প্রাইস কমাই দিতে হবে। আচ্ছা, আগে এক্সাম্পল দিই, তারপর বুঝাই। আপনারা যখন কোন একটা ছেলেদের এক্সাম্পল দিয়ে বলছি, শার্ট কিনলেন, ওই শার্টটা একটু ডিফেক্ট আছে, বাট ডিফেক্টটা আপনি নোটিস করেছেন, খুব একটা নোটিসেবল না, কিন্তু আপনি সেটা সেলারকে জানালেন যে প্রোডাক্ট ডিফেক্টিভ, আমি প্রোডাক্টটা রাখবো না, আপনি আমাকে কি করবেন? নতুন আরেকটা প্রোডাক্ট দিবেন। নতুন আরেকটা প্রোডাক্ট দেওয়ার জন্য এই আবার ট্রান্সপোর্টেশন কস্ট করতে হবে না? এক্সট্রা হ্যাসল না? সেই ক্ষেত্রে কি করতে পারে সেলার? বলতে পারে যে এই ডিফেক্টটা বা এই ড্যামেজটা যেহেতু নোটিসেবল না, আমি আপনাকে কিছু ডিসকাউন্ট করে দিচ্ছি, আপনি কাইন্ডলি প্রোডাক্টটা রেখে দেন, কিন্তু কম প্রাইসে আপনি প্রোডাক্টটা নিয়ে নেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। এই ক্ষেত্রে বায়ারেরও কিন্তু সুবিধা। আপনি একটা শার্ট 2000 টাকা দিয়ে পারচেজ করতেন, শার্টের কোয়ালিটি খুবই ভালো, 2000 এর নিচে এই শার্ট আপনি কোথাও পাবেন না, কিন্তু জাস্ট বিকজ অফ দ্যাট স্মল ডিফেক্ট আপনি এখন এই শার্টটা 1000 দিয়ে পারচেজ করতে পারছেন এবং ডিফেক্টটা খুব একটা নোটিসেবল না। তাহলে এটা আপনার জন্য সুবিধা না? সেলার এবং বায়ার দুইজনই একটা উইন উইন সিচুয়েশনে থাকবে। এই জন্য বায়ার কি করে? আচ্ছা ঠিক আছে, আমাকে এই অ্যালাউন্স মানে কি? ছাড়, ডিসকাউন্টটা আমাকে দিয়ে দেন বা ডিডাকশনটা করে দেন, তাহলে আমি প্রোডাক্টটা রেখে দিচ্ছি। হ্যাঁ, অ্যালাউন্স মানে ছাড়, ছাড় মানে তো ডিডাকশন। অ্যালাউন্স ওয়ার্ডটার মানে হচ্ছে কি? ছাড় বা মওকুফ করা, আর ডিডাকশন মানে কমে যাওয়া, প্রোডাক্ট প্রাইসটা কি হয়ে যায়? কমে যায়। অ্যালাউন্সটা হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট সামটাইমস ডিফেক্টিভ রিজনেও হয়ে থাকে, যে প্রোডাক্ট একটু ডিফেক্ট আছে তাহলে কিছু পোরশন ডিডাক্ট করে দিই। এই দুইটা কারো প্রবলেম আছে? আচ্ছা, এরপর আমরা যে জার্নালটা দেখবো এই রিলেটেড। Here it is. On April 8, returned
company and was granted a 4,000 credit for returned merchandise. ক্রেডিটে কিনেছিলাম না, আমরা কি ক্যাশ রিফান্ড পাবো? নো, ক্রেডিটটাই কি হয়ে যাবে? হ্যাঁ, ক্রেডিট যেটা ছিল সেটা ডেবিট হয়ে যাবে। সেটা কিভাবে দেখেন? আচ্ছা, আমরা যখন প্রোডাক্ট পারচেজ করেছিলাম 5 এ, তখন আমরা ট্রানজ্যাকশন কি দিয়েছি? জার্নালে কি ছিল? পেয়েবল ক্রেডিট। আমরা অ্যাকাউন্টিং এ জানি যদি কোনো একটা অ্যামাউন্ট কমাতে হয় কোনো ট্রানজ্যাকশনের অর কোনো জার্নালের, সেটা কি রিভাইজ করে দিলে, উল্টো করে দিলেই সেটা কি কমে যাবে। এই ক্ষেত্রে 4000 টাকার প্রোডাক্ট কি করা হয়েছে? রিটার্ন করা হয়েছে। অ্যাকাউন্টস পেয়েবল বা আমাদের পাওনাদার এখন কত কমে যাবে? 4000 কমে যাবে। আগে ছিল ক্রেডিট 25000, এখন আমরা সেখান থেকে 4000 টাকা ডেবিট করে দিচ্ছি। আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমাদের ডেবিট ছিল, সেটা যেহেতু আমরা এখন কি করে দিচ্ছি? রিটার্ন করে দিচ্ছি, তাহলে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখন ক্রেডিট হয়ে যাবে কত টাকা? 4000 টাকা। এই জার্নালে কার কোনো সমস্যা আছে? আচ্ছা, আমরা যখন কোন একটা প্রোডাক্ট পারচেজ করব, তখন আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি যখন আমরা পারচেজ করেছি এপ্রিল 5 এ, তখন আমরা ট্রানজ্যাকশন কি দিয়েছি? ট্রানজ্যাকশনটা দেখেন, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এন্ড অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। হ্যাঁ, আমরা এখন এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে 4000 টাকার ইনভেন্টরি আমরা রিটার্ন করে দিচ্ছি। তাহলে আমরা উল্টো অ্যাকাউন্টে বা উল্টো একটা জার্নাল দিব, কারণ কি আমাদের কমিয়ে দিতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল আগে ক্রেডিট ছিল, এখন আমরা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করে দিব, 4000 যেহেতু ফেরত দিয়েছি তাই। আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা 4000 টাকা ক্রেডিট করে দিব, আমরা কমিয়ে দিচ্ছি ইনভেন্টরি, যেহেতু আমরা ইনভেন্টরি রিটার্ন করেছি। সবাই এখন ক্লিয়ার? আচ্ছা, পারচেজ ডিসকাউন্ট, এটা আমরা এখানে না দেখে এটা দেখি। 2/10 n/30, এটা আমি একটু আগে এক্সপ্লেইন করেছি, এটা যাই হোক কারো কোনো সমস্যা নেই। আপনারা এর পরেরটা দেখেন, 1/10 EOM, এটা মানে কি? পড়েন তো। First 1% discount is paid within first 10 days of next month. মানে কি বলেন? মানে প্রথম 10 দিনে যদি পে করা হয় তাহলে 1% ডিসকাউন্ট পাবে। নেক্সট নেক্সট মান্থ আছে কিন্তু। আচ্ছা, এটা কেন করা হয়? অনেকে এরকম থাকে মাসের পর মাস চলে যায়, পেমেন্টটা করে না। পেমেন্টে এনকারেজমেন্টের জন্য কোনো কোনো কোম্পানি এরকম টাইপের ডিসকাউন্ট দিয়ে থাকে, বলে দেয় যে যদি আপনি পারচেজ করা হয়েছে এই মাসে, এখন কারেন্ট মাস কোনটা চলে? অগস্ট। এরকম বলা হয়ে থাকে যে আপনি যদি নেক্সট মান্থ কোনটা? সেপ্টেম্বর, নেক্সট মান্থের ফার্স্ট 10 ডেজ এর মধ্যে পে করে দেন, তাহলে আপনি 1% ডিসকাউন্ট পাবেন। নেক্সট 10 ডেজ মানে কি? 1 থেকে 10, প্রথম 10 দিনের মধ্যে, প্রথম 10 দিনের মধ্যে। তাহলে এটা 1/10 এর জায়গায় কি থাকতে পারতো? 2/20 ও থাকতে পারতো, বাট ওয়ার্ডটা থাকবে কি? EOM। EOM মানে কি? এন্ড অফ মান্থ। লিখে ফেলেন। যখন শুধু এরকম থাকবে তখন আপনারা এভাবে ক্যালকুলেট করবেন, আর যখন EOM লেখা থাকবে দ্যাট মিন্স নেক্সট মান্থের প্রথম 10 দিনের মধ্যে পে করলে আমরা 1% ডিসকাউন্ট পাবো। এই হিসাবটা নেক্সট মান্থের সাথে কানেক্ট করব। 10 ডেজ 20 ডেজ এটা নেক্সট মান্থ। হ্যাঁ, নেক্সট মান্থের সাথে কানেক্টেড। অগাস্টে পারচেজ করা হলে এটা কানেক্টেড হবে সেপ্টেম্বরে। সেপ্টেম্বরের 1 থেকে 10 তারিখের মধ্যে যদি পে করা হয় তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? 1%। এটা কিন্তু एग्जांपल 1 of 10, এটা কিন্তু চেঞ্জ হতে পারে। 215 থাকতে পারে, 218 থাকতে পারে, 3 থাকতে পারে, যে কোনোটা থাকতে পারে। জাস্ট মনে রাখবেন প্রথমটা হচ্ছে ডিসকাউন্ট, পরেরটা হচ্ছে কি? ডেটস। আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন, EOM এন্ড অফ মান্থ, কিন্তু এখানে তো দেখতেছি ফার্স্ট 10 ডেজ, তাহলে EOM এন্ড অফ মান্থ ওই মাসের শেষে, এরপরে পরের মাসের প্রথম 10 দিন, ওই মাসটা তো শেষ হতে হবে। নরমালি কি তারা বলে যে ওই মাসের মধ্যে পে করলে ভালো, যেহেতু পে করছে না, সো এন্ড অফ মান্থ হওয়ার পরে পরের যে নেক্সট মান্থ সেটার 10 দিন, আর লাস্টে যেটা আছে ওটা দেখতে হবে। আচ্ছা, এখন আমরা এই ডিসকাউন্টটা দেখব। প্রথম 5 তারিখে যে ট্রানজ্যাকশনটা ছিল সেখানে কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল না একটা, মনে আছে?
কি ছিল কন্ডিশন? 10 ডেজ এর মধ্যে করলে 2% আর 30 ডেজ এর মধ্যে মাস্ট পে করতে হবে। তাহলে আমরা একটু এখন ট্রানজ্যাকশনটা দেখি। On April 15 paid the amount due to Bryant Company in full. সে কত তারিখে পে করে দিয়েছে পুরো টাকা? 15 তারিখের মধ্যে। ঠিক 10 এটা কি 10 দিনের হাসি আসলো না? দেখেন কি পরিমাণ চালাক। ঠিক 10 দিন ঠিক 10 দিনের দিন সে পেমেন্টটা করে দিয়েছে টু গেট দ্য 2% ডিসকাউন্ট। সে কি ডিসকাউন্ট পাবে? 10 দিনের মাঝে একেবারে 10 দিনের তার যে ডেডলাইন ছিল সেটার মধ্যে সে পেমেন্ট করে দিয়েছে, সো এখন সে 2% ডিসকাউন্ট পাবে। কত টাকার প্রোডাক্ট কিনেছিল? 25,000 এর 2% কত আসে? 500। এটার ট্রানজ্যাকশনটি একটু মনোযোগ দিয়ে দেখেন কিভাবে হবে। সে কি পুরো টাকা পে করবে? না, কত টাকা কম পে করবে? 500 টাকা লেস পে করবে, সে যেহেতু ডিসকাউন্ট পাইছে। জোরে বলেন, কোনো সমস্যা নেই, হ্যাভ টু রেসপন্ড, নো প্রবলেম। সে ক্যাশ পে করবে কত টাকা? 24,500 টাকা, কারণ সে ডিসকাউন্ট পেয়েছে কত টাকা? 500। ডিসকাউন্ট ইজ আ কাইন্ড অফ ইনকাম, দ্যাটস ওয়াই ইনকাম যখন বাড়বে তখন আমরা কি করে দিই? ইনকামকে ক্রেডিট করে দিই, কিন্তু সেটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে আমরা পেয়েছি না, এই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে আমরা 500 টাকা ডিসকাউন্ট কি করেছি? ক্রেডিট করেছি। এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করি, মার্চেন্ডাইজ ইনভেন্টরির পাশে আপনারা ব্র্যাকেটে ডিসকাউন্ট লিখতে পারেন, তাহলে এটা আপনাদের মনে রাখতে সুবিধা হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ব্র্যাকেটে ডিসকাউন্ট। ম্যাম ডিসকাউন্ট যেহেতু এক ধরনের ইনকাম, তো ম্যাম তারপর আমি এটা কমলে ডেবিট বা ক্রেডিট আমি ইনকাম কার্ডে ক্রেডিট হবে। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল পুরো অ্যামাউন্ট কেন ক্রেডিট ডেবিট হয়ে গেল? অ্যাকাউন্টস পেয়েবল আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল আমরা ক্রেডিট করেছিলাম না 25,000 5 তারিখ। এখন যদি আমরা পেমেন্টটা ফুল করে দিই, অ্যাকাউন্টস পেয়েবল কি আর থাকে? অ্যাকাউন্টস পেয়েবল আর থাকবে না, যেহেতু ওটা ক্রেডিট ছিল। এখন আমরা ফুল অ্যামাউন্টটা ডেবিট করে দিয়ে অ্যাকাউন্টস পেয়েবল ক্লোজ করে দিলাম। আমার কাছে এখন কোনো পাওনাদার আর নেই, 5 তারিখের কোনো পাওনাদার আমার কাছে এখন আর নেই। আপনারা কি এই ট্রানজ্যাকশনটা ক্লিয়ার হয়েছে? দেখেন আমি বলি, আমরা জানি যে অ্যাকাউন্টিং এর ট্রানজ্যাকশনে ডোন্ট টক, অ্যাকাউন্টিং এর ট্রানজ্যাকশনে ডেবিট এন্ড ক্রেডিট দুই পাশে কি হতে হবে? ইকুয়াল হতে হবে। এইখানে অ্যাকাউন্টস পেয়েবল 25,000 এটা কি ডেবিট না, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি 500 হচ্ছে ক্রেডিট এন্ড ক্যাশ 24,500 হচ্ছে ক্রেডিট। আমি অ্যাকাউন্টস পেয়েবলটা আগে বুঝলাম। আমরা যখন 5 তারিখ পারচেজ করেছিলাম, অ্যাকাউন্টস পেয়েবল আমাদের ক্রেডিট হয়েছিল কত টাকা? 25,000 টাকা। আমরা যখন ফুল পেমেন্টটা করে দিব তখন কি আমাদের অ্যাকাউন্টস পেয়েবল আর থাকবে? থাকবে না, দ্যাটস ওয়াই আমরা এটা কি করে দিয়েছি? ডেবিট করে দিয়েছি। আচ্ছা, এখন আমরা ডেবিট করার জন্য এর অ্যাগেইনস্টে কোন কোন কাজ করেছি? ক্যাশ দিয়েছি, আর এখানে বলা আছে কি সে ডিসকাউন্ট পাবে, 500 টাকা ডিসকাউন্ট পাবে। ক্যাশ যেহেতু আমাদের ফুল টাকা পে করতে হচ্ছে না, আমাদের ক্যাশ ক্রেডিট হচ্ছে কত টাকা? 24,500, এবং আমরা কি পাচ্ছি? 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা ডিসকাউন্ট হিসেবে 500 টাকা আমরা কি করব? ক্রেডিট করব। এখন সবাই ক্লিয়ার? আর কোনো প্রবলেম আছে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি জায়গা ডিসকাউন্ট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ব্র্যাকেটে ডিসকাউন্ট দিবেন না। মার্চেন্ডাইজ ইনভেন্টরির এগেইনস্টে আমরা যখন কোনো অ্যাসেটের এগেইনস্টে ডিসকাউন্ট পাবো তখন এই অ্যাসেটের নামে আমাদের ডিসকাউন্ট দিতে হবে। সবাইকে এখন ক্লিয়ার? ব্র্যাকেটে ডিসকাউন্ট লিখে দিবেন, তাহলে ডিসকাউন্ট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডিসকাউন্ট। আচ্ছা ম্যাম, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডিসকাউন্ট যেটা 500 ক্রেডিট হয়েছে, এটা কি ম্যাম আমরা যেহেতু ব্র্যান্ড কোম্পানিকে 500 টাকা দিয়েছি, ব্র্যান্ড কোম্পানি আমাদের 500 টাকা ছাড় দিয়েছে। ব্র্যান্ড কোম্পানি আমাদের ব্র্যান্ড কোম্পানি 500 টাকা পাওয়ার কথা ছিল না, সে তো ফুল অ্যামাউন্ট পাবে, কিন্তু সে ফুল অ্যামাউন্ট নেয়নি। কেন? কারণ সে বলেছে 10 দিনের মধ্যে পে করলে 2% ডিসকাউন্ট দেওয়া হবে। ব্র্যান্ড কোম্পানি আমাকে যেহেতু ছাড় দিয়েছে, দ্যাটস ওয়াই এটা আমার কাইন্ড অফ ইনকাম, এই জন্য আমি এটাকে কি করলাম? ক্রেডিট করলাম। আচ্ছা,
ব্রায়ান্ট কোম্পানিকে ফুল অ্যামাউন্ট 15 তারিখের মধ্যে পে করা পসিবল না হতো তখন কি হতো? On April 15 paid the amount due to Bryant company in full. ঠিক আছে, এখানে কোনো ডিসকাউন্ট দেওয়া হয়নি, but entry would be made if the company failed to pay within 10 days. 10 days এর মধ্যে পে করতে সে ফেল হয়েছে, তাহলে কি হবে? এখানে কোনো ডিসকাউন্ট আসবে না। অ্যাকাউন্টস পেয়েবল পুরো টাকা আমরা ডেবিট করে দিব, এবং এখন আমাদের পুরো টাকা ক্যাশ দিতে হচ্ছে, এই জন্য আমরা ক্যাশ 25,000 ক্রেডিট করব। এটা বুঝেছেন? বুঝছেন আপনি? শুনে নিন নাই তো, বুঝবেন কিভাবে? আচ্ছা, এটা রিলেট করে তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আরেকবার রিপিট করছি, শুনেন। আমরা একটু আগে দেখেছিলাম 10 ডেজ এর মধ্যে সে কি করেছে, পেমেন্টটা কমপ্লিট করেছে, দ্যাটস ওয়াই হি গট 2% অফ ডিসকাউন্ট। এখানে বলেছে the company failed to pay within 10 days. 10 ডেজ এর মধ্যে সে পে করতে কি ফেল, সে দেয়নি। এখন তাহলে ট্রানজাকশন কিভাবে হবে? এখন কি সে কোনো ডিসকাউন্ট পাবে? নো, এখন তার ফুল অ্যামাউন্ট পে করতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল আগের মধ্যে 25,000 আমরা ডেবিট করে দেব, যেহেতু অ্যাকাউন্টস পেয়েবল ক্লোজ হয়ে যাচ্ছে। ক্যাশ এখন আমরা ফুল টাকা পে করব, কারণ আমরা কোনো ডিসকাউন্ট পাচ্ছি না, or the company didn't get any kind of discount. That's why 25,000 আমরা ক্যাশ পে করব। Done? Yes. আচ্ছা, এটা জাস্ট ওভারঅল একটা লেজার দেখিয়ে দিয়েছে যে ফুল আপনাদের এন্ট্রিটা কিভাবে হয়েছে। 5 তারিখে পারচেজ করেছে ইনভেন্টরি, 25,000 টাকা ডেবিট হলো। 8 তারিখে কি করে দিয়েছে, রিটার্ন করে দিয়েছে 4,000। 6 তারিখে কি করেছে, ট্রান্সপোর্টেশন কস্ট দিয়েছে, সেটা 900, এবং 500 টাকা কি ডিসকাউন্ট পেয়েছে। সবগুলো ওভারঅল ক্যালকুলেশন করলে ডেবিট পাশে ব্যালেন্স থেকে যায় 21,400. দিস ইজ নট দ্যাট মাচ ম্যান্ডেটরি। আপনারা আপনাদের এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি দেখতে হবে আমি যে ট্রানজাকশনের জার্নালগুলো দেখিয়েছি, এই জার্নাল। ঠিক আছে, ওকে। দিস ইজ দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার। এই টপিকগুলি আমাদের এই চ্যাপ্টারে কভার করতে হবে, এই চ্যাপ্টারের আর আদার্স কোনো পার্ট নেই। এতটুকু পর্যন্ত এই চ্যাপ্টার আপনাদের ফাইনাল থাকবে। এই চ্যাপ্টারটা কি